হ্যালো, আসসালামু আলাইকুম। ইউ অল আর ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সাবজেক্টের একটি কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে অর সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটির সামারি, থিম, ফিগার্স অফ স্পিচ, রাইম স্কিম নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। উইলিয়াম শেক্সপিয়ার একজন ফেমাস ইংলিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং অ্যাক্টর। তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন এভন জায়গায়। যখন তিনি মৃত্যুবরণ করেন তাকে সমাধিস্থ করা হয় সেম জায়গাতেই, হোলি ট্রিনিটি চার্চে। যেহেতু তিনি তার জীবনের অনেকটা সময় অ্যাভনে কাটান, এজন্য তাকে বার্ড অব অ্যাভনও বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার 154টি সনেট লেখেন, যে সনেটগুলো সম্ভবত 1595 থেকে 1599 সালের মধ্যে লেখা এবং যেগুলো পাবলিশ করা হয় 1609 সালে। এই সনেটগুলো দুটো ভাগে বিভক্ত। প্রথম 126টি সনেট তিনি তার এক বন্ধু, যার নাম এখনও অজানা, তাকে অ্যাড্রেস করে লেখেন, এবং বাকি 28টি সনেট তিনি তার মিস্ট্রেসকে অ্যাড্রেস করে লেখেন, যার এক্স্যাক্ট নাম তো মেনশন করা নেই, বাট তিনি তাকে ডার্ক লেডি বলে সম্বোধন করেন। তার প্রথম 126টি সনেটের মধ্যে 18 নম্বর সনেটটি হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। যদিও তিনি যাকে সম্বোধন করে এই কবিতাটি লেখেন তার নাম এখনও অজানা, তবুও কিছু সমালোচক মনে করেন যে তিনি হচ্ছেন আর্ল অফ সাউদাম্পটন। এগুলো হচ্ছে সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অফ দিস পোয়েম। এবারে আমরা মূল কবিতাটি শুরু করছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? তুমি তার চেয়েও সুন্দর এবং তার চেয়েও বেশি স্থায়ী। এখানে টেম্পারেট বলতে বোঝানো হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে আনচেঞ্জড থাকার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে এখানে বোঝানো হয়েছে। কারণ গ্রীষ্মের কিছু ডিসঅ্যাডভান্টেজ কবি এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন, যেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। তো সেই জায়গা থেকে কবি তার বন্ধুকে বলেছেন যে তার বন্ধু অনেক বেশি সামার ডে, একটি সামার ডের চেয়েও অনেক বেশি সুন্দর এবং আরও বেশি মডারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট। মানে হচ্ছে রাফ উইন্ডস বলতে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়া মে মাসের যে ফুলের কুড়িগুলো হয়, এখানে ফুল বলতে রোজকে বোঝানো হয়েছে। তো গোলাপ ফুলের যে একদম কলি, সেই কলিগুলোকে রাফ উইন্ডস বা ঝড়ো হাওয়া ঝরিয়ে দেয় বা ডিস্ট্রয় করে দেয়। অ্যান্ড সামার্স লিজ, এখানে সামার্স লিজ বলতে সামারের যে স্থায়িত্ব বা ডিউরেশন, শুরু এবং শেষ, এই সামারের ডিউরেশনটাকে এখানে বোঝানো হয়েছে, যেটা খুবই শর্ট। সামারের ডিউরেশন, সামার খুব অল্প সময়ের জন্য আসে, এটাকে এখানে বোঝানো হয়েছে। সামারি, হিয়ার দ্য পোয়েট সেজ দ্যাট ইফ হি শুড কম্পেয়ার হিজ বিলাভড টু আ ডে অফ সামার। এখানে কবি তার যে বিলাভড বা ফ্রেন্ড, তাকে একটি সামার ডের সাথে তুলনা করবেন কিনা এখানে তিনি বলছেন, বাট নো, কিন্তু না। হি ইজ মোর বিউটিফুল অ্যান্ড মডারেট দ্যান দ্য সামার। সে সামারের চেয়েও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্থায়ী। কারণ ইন সামার, গ্রীষ্মকালে, রাফ উইন্ডস ডিস্ট্রয়স দ্য লাভাবল বার্ডস অফ রোজেস। ঝড়ো হাওয়া গোলাপ ফুলের যে সুন্দর কলি, সেই কলিগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য সামার সিজন ইজ টু শর্ট। এবং সামারের যে সময়, সামারের যে শুরু এবং শেষ ডিউরেশন, এই ডিউরেশনটা খুবই স্বল্প। দ্যাট মিন্স দ্য ফ্রেন্ডস বিউটি ইজ হার্মলেস অ্যান্ড পার্মানেন্ট। এর মানে হচ্ছে তার বন্ধুর যে সৌন্দর্য, সেটি হার্মলেস এবং স্থায়ী। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। কখনো এখানে দ্য আই অফ হেভেন, হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে, যে কখনো কখনো সূর্য প্রচণ্ড বেশি তাপ দেয়। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার কখনো কখনো তার যে সেই সোনালি আভা, সেটা একদম ম্লান হয়ে যায়, একদম ক্ষীণ হয়ে যায়। তো এখানে সূর্যের কথা বলা হয়েছে, যে সূর্য কখনো কখনো এত বেশি তাপ দেয়, আবার কখনো কখনো তার তাপ একদম থাকেই না, ম্লান হয়ে যায়। And every fair from fair sometimes declines by chance or nature's changing course, untrimmed.
প্রত্যেকটি সুন্দর জিনিসই কোনো না কোনো সময় গিয়ে ধ্বংস হয়। বাই চান্স মানে হয় সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা নেচারের যে পরিবর্তনশীলতা সেই পরিবর্তনশীলতার কারণেও সেটা চেঞ্জ হতে পারে। আনট্রিমড বলতে অপরিবর্তনীয় বোঝানো হয়েছে, যে নেচার চেঞ্জ তো হবেই, নেচারের কাজই তো হচ্ছে চেঞ্জ হওয়া, এবং এটা সবসময় ধরেই হয়ে আসছে। এই যে চেঞ্জিং কোর্স, এটা হচ্ছে আনচেঞ্জেবল। প্রত্যেকটি সুন্দর জিনিসই কোনো না কোনো সময় গিয়ে তার সৌন্দর্য হারাবে। কখনো কখনো সেটা হতে পারে অ্যাক্সিডেন্টালি, অথবা নেচারের যে চেঞ্জিং হওয়ার যে প্রবণতা, প্রকৃতির যে পরিবর্তনের ধারা, সেই কারণেও প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে। সামারি: ইন সামার সিজন সামটাইমস সান শাইনস এক্সেসিভলি হট। গ্রীষ্মকালে সূর্য কখনো কখনো অনেক বেশি তাপ দেয়, যেটা অসহ্যকর। সামটাইমস আবার কখনো দ্য গোল্ডেন রেস অফ দ্য সান বিকামস ব্লার ডিউ টু দ্য ক্লাউডি স্কাই। আবার কখনো কখনো সূর্যের যেই সোনালি আভা, সেটা খুবই ম্লান হয়ে যায় এবং অস্পষ্ট হয়ে যায়, কারণ মেঘের কারণে। এভরি বিউটিফুল থিংস উইল লস দেয়ার বিউটি। প্রত্যেকটি সুন্দর জিনিসই তাদের সৌন্দর্য হারাবে। দ্যাট বিউটি উইল ডিকে অ্যাজ নেচার চেঞ্জেস। সেই সৌন্দর্য ক্ষয় হবে, যেহেতু নেচার পরিবর্তন হয়, প্রকৃতির যেহেতু পরিবর্তন হয়, সেই সৌন্দর্যগুলো ক্ষয় হবে আস্তে আস্তে। অ্যান্ড পিপল উইল গ্রো ওল্ড অ্যান্ড রিঙ্কলি ফ্রম টাইম টু টাইম। এবং মানুষও আস্তে আস্তে বয়স্ক হবে। ইভেন দে মে লস দেয়ার বিউটি বাই অ্যাক্সিডেন্ট। এমনকি কখনো কখনো তারা তাদের সৌন্দর্যকে হারাতে পারে দুর্ঘটনার মাধ্যমেও। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. এখানে বলা হয়েছে বাট দাই ইটার্নাল সামার। ইটার্নাল সামার বলতে চিরস্থায়ী সৌন্দর্যকে বোঝানো হয়েছে। কবি যাকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন, তার যে চিরস্থায়ী সৌন্দর্য, সেটা কখনো ডিস্ট্রয় হবে না। শ্যাল নট ফেড, ফেড মানে ডিস্ট্রয় বা ম্লান হওয়া, ডিকে। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কখনো নষ্ট হবে না। এখানে ওস্ট বলতে ওনস্ট বোঝানো হয়েছে, OWNST। নর শ্যাল ডেথ ব্রাগ দাও ওন্ডারস্ট ইন হিজ শেড, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। মৃত্যু তোমাকে মারতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, এই যে ইটার্নাল লাইন বলতে এখানে কবিতার যে চিরস্থায়ী লাইনগুলো, এই লাইনগুলোকে বোঝানো হয়েছে, যে এই কবিতার লাইনগুলোর মাধ্যমে তুমি বেঁচে থাকবে। কবি এখানে তার বন্ধুকে বলেছেন। বাট দ্য এভারলাস্টিং ইউথ অফ হিজ ফ্রেন্ড উইল নেভার ডিক্রিজ। কিন্তু তার বন্ধুর যে চিরস্থায়ী সৌন্দর্য, সেটা কখনো কমবে না। দ্য বিউটি দ্যাট হি পজেসেস উইল নট বি ডিস্ট্রয়েড। তার বন্ধু যে সৌন্দর্যটাকে বিয়ার করছে, সেই সৌন্দর্যটাও কখনো নষ্ট হবে না। ইভেন এমনকি ডেথ হ্যাজ নট দ্য পাওয়ার টু কিল হিম, এমনকি মৃত্যুরও তাকে মেরে ফেলার ক্ষমতা নেই। বিকজ কারণ দ্য পোয়েট হ্যাজ ক্যাপচার্ড হিজ ফ্রেন্ড ইন দিস লাইন্স। কারণ কবি তার যে বন্ধু, সে বন্ধুকে ধারণ করেছেন এই কবিতার লাইনগুলোর মধ্যে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, মানুষ যতদিন শ্বাস নিতে পারবে, অ্যান্ড অর আইস ক্যান সি, এবং চোখ দেখতে পারবে। এখানে বলা হয়েছে যে মানব সভ্যতা যতদিন বেঁচে থাকবে এবং তারা যতদিন চোখ দিয়ে পড়তে পারবে, কবিতা পড়তে পারবে। সো লং লিভস দিস, এবং এই কবিতাটি যতদিন থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই কবিতাটি তোমাকে জীবন দান করবে। যতদিন মানুষ বেঁচে থাকবে, তারা কবিতা পড়বে, তখন এই কবিতাটির মাধ্যমে তার যে বন্ধু, সেও বেঁচে থাকবে। এটা এখানে বোঝানো হয়েছে। সামারি: হিয়ার দ্য পোয়েট সেজ দ্যাট অ্যাজ লং as man lives on earth and their eyes can see, those lines of the poem will keep him alive. এখানে কবি বলছেন যে যতদিন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং তাদের চোখ দেখতে পারবে, এই কবিতাটির লাইনগুলো তাকে বাঁচিয়ে রাখবে, তার বন্ধুকে বাঁচিয়ে রাখবে। and this gives life to his friend. Poetic devices. যেহেতু এই কবিতাটি একটি সনেট, তাই এই কবিতাটিতে 14 লাইন রয়েছে, এবং এই কবিতাটি 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেটে বিভক্ত। প্রতি 4 লাইনকে কোয়াট্রেন বলা হয়। তাই এই কবিতাটির প্রথম 12 লাইন 4 লাইন করে
কোয়াট্রেইনে বিভক্ত, তাই 3টি কোয়াট্রেইন এবং লাস্টের যে 2 লাইন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই লাস্টের যে এই 2 লাইন, এই 2 লাইনকে কাপলেট বলা হয়। এবং এই কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা। দ্যাট মিন্স ওয়ান আনস্ট্রেসড সিলাবল ফলোড বাই আ স্ট্রেসড সিলাবল, এবং প্রত্যেক লাইনে 5টি করে মিটার রয়েছে। লিটারারি ডিভাইসেস, এই কবিতাটিতে যেসব ফিগার্স অফ স্পিচ রয়েছে সেগুলো হলো অ্যাপোস্ট্রোফি, অ্যাসোনান্স, অ্যালিটারেশন, অ্যানাফোরা, কনসোনান্স, ক্যাজিউরা, এপিগ্রাম, হাইপারবোল, ইমাজেরি, মেটাফোর্স, পার্সনিফিকেশন, রিটোরিক্যাল কোশ্চেন, সিনেকডোকি। অ্যাপোস্ট্রোফি, অ্যাপোস্ট্রোফি হচ্ছে কোনো অ্যাবসেন্ট কাউকে সম্বোধন করা যেন উনি ওখানে প্রেজেন্ট আছেন। এই কবিতাটির প্রথম লাইনে শ্যাল আই কম্পেয়ার দি, এটার মাধ্যমে কবি তার ফ্রেন্ডকে বুঝিয়েছেন, যার কারণে এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি। অ্যাসোনান্স, অ্যাসোনান্স মানে হচ্ছে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন একই লাইনের মধ্যে, যেমন নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওস্ট, এই লাইনের মধ্যে ও ভাওয়েল সাউন্ডটি রিপিট হয়েছে, নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওস্ট, এর জন্য এটা হচ্ছে অ্যাসোনান্স। অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে হচ্ছে 2 বা ততোধিক লাইনের শুরুতে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, যেমন হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, এই লাইনের মধ্যে টি সাউন্ডটি বারবার রিপিট হয়েছে। আবার সো লং লিভ দিস, এখানে এল সাউন্ডটি বারবার রিপিট হয়েছে, এজন্য এটা অ্যালিটারেশন। অ্যানাফোরা, অ্যানাফোরা মানে হচ্ছে 2 বা ততোধিক লাইনের শুরুতে সেম ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার, যেমন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফস টু দি, এই দুটো লাইনের শুরুতেই সো লং এই ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে অ্যানাফোরা। কনসোনান্স, কনসোনান্স মানে হচ্ছে কনসোন্যান্ট সাউন্ডের রিপিটেশন একই লাইনের মধ্যে, কিন্তু এখানে উইদাউট সিমিলার ভাওয়েলস থাকবে, যেমন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে উইন্ডস বার্ডস এই লাইনের শেষে কিন্তু একই ধরনের কনসোন্যান্ট সাউন্ড রয়েছে, যার কারণে এটা কনসোন্যান্স। ক্যাজিউরা, ক্যাজিউরা হচ্ছে আ ব্রেক অর পজ ইন আ লাইন, যেমন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, এই লাইনটি কিন্তু কমা দিয়ে দুটো ভাগে বিভক্ত হয়েছে। আবার সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই লাইনটিও কিন্তু কমা দিয়ে 2 ভাগে বিভক্ত হয়েছে। এপিগ্রাম হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট যেটা সেলফ কন্ট্রাডিক্টরি, যেমন অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এখানে গোল্ড কমপ্লেক্সন এবং ডিমড এই দুটো জিনিস কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি, একে অপরের বিপরীত। হাইপারবোল হচ্ছে কোনো কিছু অতিরঞ্জিত করে বলা, এই কবিতার শেষের 4টি লাইনে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা কথাই কিন্তু অতিরঞ্জিত করে বলা হয়েছে, এর জন্য এটা হাইপারবোল। ইমেজারি, এই কবিতার মধ্যে আমরা অনেকগুলো ইমেজারি দেখতে পাই, যেমন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে এবং দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেইড। ইমেজারি বলতে কোনো একটা লেখার মধ্যে যে সমস্ত ইমেজেস রয়েছে সেই সমস্ত ইমেজেসগুলোকে একসাথে বোঝায়, সমষ্টিগতভাবে বোঝায়। মেটাফোর হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা, এবং এক্ষেত্রে অ্যাজ লাইক এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় না, যেমন আ সামার্স ডে, সামার্স লিজ। সামার্স লিজ বলতে কিন্তু এখানে সামারের যে ডিউরেশন সেই ডিউরেশনটাকে বোঝানো হয়েছে, এমনিতে লিজ অর্থ কিন্তু ভাড়া দেয়া, কিন্তু এই ক্ষেত্রে সামার্স লিজ হচ্ছে সামারের ডিউরেশন। আবার আই অফ হেভেন, আই অফ হেভেন মানে হচ্ছে কিন্তু স্বর্গীয় চোখ, কিন্তু এই ক্ষেত্রে স্বর্গীয় চোখ বলতে বোঝানো হয়েছে সূর্যকে, এজন্য এই মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে। রিটোরিক্যাল কোশ্চেন্স হচ্ছে লেখার মধ্যে কিছু প্রশ্ন যেগুলোর কোনো উত্তরের জন্য করা হয় না, যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এখানে কবি এখানে প্রশ্ন করেছেন কিন্তু উনি কিন্তু কোনো উত্তরের জন্য প্রশ্নটা করেননি, এখানে তিনি তার যে পয়েন্ট সে পয়েন্টটাকে ক্লিয়ার করার জন্য কোশ্চেনটা করেছেন,
এজন্য এটা হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন। Synecdoche is a figure of speech in which a part stands for the whole or a whole stands for the part. That means কোনো একটা পার্ট দিয়ে পুরো জিনিসটাকে বোঝানো হয়, কোনো একটা অংশকে উল্লেখ করে সেই পুরো জিনিসটাকে বোঝানো হবে, অথবা পুরো একটা জিনিসকে উল্লেখ করে কোনো একটা অংশ বোঝানো হবে। যেমন এই কবিতার মধ্যে যদি আমরা দেখি গোল্ড কমপ্লেক্সন বা সোনালি আভা, এই গোল্ড কমপ্লেক্সন দিয়ে কিন্তু পুরো সূর্যটাকে বোঝানো হয়েছে। আবার যদি দেখি এভরি ফেয়ার দিয়ে কিন্তু প্রত্যেকটি সুন্দর জিনিসকে বোঝানো হয়েছে, পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসকেই বোঝানো হয়েছে এখানে। পার্সনিফিকেশন হচ্ছে কোনো একটা নন লিভিং অবজেক্টকে ইমাজিনারি লাইফ দেয়া। যেমন অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এখানে হিজ বলতে কিন্তু সূর্যকে বোঝানো হয়েছে, যেটা একটা নন লিভিং অবজেক্ট। এবং নর শ্যাল ডেথ ব্র্যাক দাউ ওন্ডারেস্ট ইন হিজ শেড, এখানে কিন্তু ডেথকে পার্সনিফাই করা হয়েছে, মানে ইমাজিনারি লাইফ দেওয়া হয়েছে, এজন্য এগুলো পার্সনিফিকেশন। I hope you have enjoyed this video. If you do, then like it. And don't forget to comment, subscribe and share. Thank you so much for watching. Allah Hafiz.